আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 11 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আকাশের গায়ে পূর্ণ থালার মতো চাঁদখানা ভাসমান হয়ে আছে। পুরো শহর যেন চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠেছে। তবে বাড়িতে প্রবেশ করতে আধার ঘিরে ধরল। সেই আধারিয়া পথ ধরে এগিয়ে চলল নিজের কক্ষপথে। দরজা খুলতেই পুনরায় আলো এসে ধরা দিল চোখে। ক্লান্ত শরীরখানার ক্লান্তি দূরে পালালো। যখন ওই সম্মুখে তাকিয়ে তার বিছানা জুড়ে এক ঘুমন্ত কন্যার মুখ দৃষ্টিগোচর হলো। মায়াভরা মুখখানা দেখতে রাগ প্রশমিত হলো। দেখার ইচ্ছে থাকলেও সেই সুন্দর মুখখানার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না। শুভ্র রঙা পাঞ্জাবিতে এখনো ছোট ছোট বিন্দুর ন্যায় রক্তকণা লেগে আছে। কোনো ভুল করার পূর্বে মেয়েটা ঘুমিয়ে আছে বিদায় স্বস্তির শ্বাস পেলে আগে নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। প্রায় আধ ঘন্টার বেশি সময় লাগিয়ে শাওয়ার নিল। মাথাটা মুছতে মুছতে বের হলো ওয়াশরুম থেকে। গোসল করাতে এখন অনেক ফ্রেশ আর শান্ত অনুভব করলো। বেরিয়ে পুনরায় মেয়েটার মুখখানা অবলোকন করে হাতের টাওয়ালটা ছুঁড়ে ফেললো হাত থেকে। এগিয়ে বিছানার উপর ভর ছেড়ে দিয়ে উপর হয়ে শুয়ে মেয়েটার মুখের দিকে নির্বিশেষ তাকিয়ে রইল। কিছু এলোমেলো চুল মেয়েটার কপালের উপর পড়ে আছে নির্বিঘ্নে। ইপসা জাগলো চুলগুলো সরিয়ে দিতে। লোভ সংবরণ করতে না পেরে ডান হাত উঁচিয়ে মেয়েটার কপালে ছোঁয়ালো। চুলগুলো সরিয়ে দিল আলতো স্পর্শে। মেয়েটার মাঝে এত মায়া কেন? দেখলে যেন মন চায় ছুঁয়ে দিতে। ইচ্ছে হতেই সামান্য ঝুঁকলো। তবে তার কেশ রাশি থেকে এক বিন্দু পানি গড়িয়ে পড়লো মেয়েটার চোখের পাতায়। ঠান্ডা কিছুর স্পর্শ পেতে আকস্মাৎ চোখ মেলে তাকালো মেয়েটা। হঠাৎ মেয়েটাকে চোখ মেলতে দেখে ঘাবড়ে গেল রুদ্ধ। তড়িঘড়ি করে সামনে থেকে সরে পড়লো। ভয় হলো মেয়েটা আবার ভুল বুঝে আতঙ্কিত হয়ে না পড়ে। আদ্রিজার চোখে মুখে ঘুমের রেশ লেপটে। বুঝতে কষ্ট হলো কি পড়েছে তার চোখের উপর। আচ্ছা, লোকটা কি তার কাছাকাছি ছিল? ভাবতেই বুকের ভেতর কেমন করে উঠলো। কখন এসেছে লোকটা ভেবে ঘুম ঘুম চোখে উঠে বসলো। রুদ্ধ অন্যদিকে ফিরে শুয়ে আছে। আদ্রিজা ঘুমু ঘুমু কণ্ঠেই বলল, কখন এসেছেন আপনি? খেয়েছেন? বউ কি তাকে নিয়ে চিন্তা করছে? ভাবতেই মন পুলকিত হলো। ভয় ভুলে তড়িৎ বউয়ের পানে তাকালো। ঘুমের রেশ জড়ানো কণ্ঠস্বর আর মুখ দেখে রুদ্ধ যেন তেষ্টা পেল। আনমনে বলে ফেললো, খায়নি, তবে ক্ষুধা ভীষণ পেয়েছে। লোকটা এত রাতেও কিছু খায়নি। শুনতে আদ্রিজার মন বিচলিত হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 2টো ছুঁই ছুঁই। এত রাত পর্যন্ত লোকটা কই ছিল? বেশি না ভেবে বিছানা থেকে নেমে পড়লো। রুম থেকে বের হতে হতে বলে গেল, আপনি নিচে আসুন, আমি খাবার গরম করছি। বলেই চলে গেল মেয়েটা। বউকে যেতে দেখে যেন ঘুর কাটলো রুদ্ধ। ক্ষুধা তার ঠিক লেগেছে, তবে এই রাতে খাওয়ার ইচ্ছে মোটেও ছিল না। কিন্তু বউকে তার জন্য উতল হতে দেখে ভালো লাগলো। হঠাৎ স্মরণে এলো নিচে আলো নেই। স্মরণ হতে বিছানা ছেড়ে দৌড় লাগালো বউয়ের পিছু। আদ্রিজা সিঁড়ি পর্যন্ত আসতে না আসতে রুদ্ধ এসে ফোনের ফ্ল্যাশ অন করে দিল। আদ্রিজা এক পলক স্বামীর পানে তাকিয়ে আলোকিত পথ ধরে নিচে নেমে এলো। রুদ্ধ এসে সব জায়গায় আলো জ্বালিয়ে দিতে আদ্রিজা গিয়ে খাবার গরম করলো আর রুদ্ধ ডাইনিং এ বসে অপেক্ষা করতে শুরু করলো। খাবার গরম হতেই খাবারগুলো এনে টেবিলে রেখে একটা প্লেটে খাবার সাজিয়ে রুদ্ধর সামনে বাড়িয়ে দিল। প্রকাশ না করলেও খুশি মনে খাবার মুখে তুললো রুদ্ধ। আদ্রিজা এবার ভালো করে তাকাতেই বুঝতে পারলো লোকটা এই রাতে গোসল করেছে। তার মানে লোকটা তার অনেক কাছাকাছি ছিল। আর লোকটার ভেজা চুল থেকে হয়তো তার চোখের উপর পানি পড়েছিল। সব বুঝতে বুকের ভেতর টিপ টিপ শুরু হলো। তবে প্যানিক করলো না। পাশে দাঁড়িয়ে হাতে হাত ঘষতে শুরু করলো। পুনরায় আর চোখে স্বামীর পানে তাকিয়ে দুনামোনা করে প্রশ্ন করলো, এত সময় কোথায় ছিলেন আপনি? আসতে এত দেরি হলো কেন? রুদ্ধ খাবার চিবোতে চিবোতে বউয়ের দিকে নজর দিল। বাহ, বেশ তো, বউটা তার জন্য চিন্তা করছে, খাবার বেড়ে খাওয়াচ্ছে, আবার প্রশ্নও করছে। বিয়ের 2 দিন পর আজ যেন বিবাহিত জীবনের স্বাদ আস্বাদন করলো রুদ্ধ। তবে জবাব দেওয়ার সময় চোখে চোখ রাখার সাহস হলো না। নিচের দিকে তাকিয়ে জবাব দিল, কাজ ছিল অনেক, তাই লেট হলো। মাঝে মাঝে লেট হয় বাড়িতে ফিরতে। এরপর চেষ্টা করবো দ্রুত আসার জন্য। আদ্রিজা বলল, ও, বলে চুপ হয়ে গেল দুজনেই। তবে আদ্রিজা অস্থির হয়ে আছে। তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও লোকটার সাথে এত কথা বলতে অস্বস্তি হচ্ছে, তবুও ফের বলল, একটা প্রশ্ন করতে পারি? রুদ্ধ বেশি কিছু না ভেবেই বলে উঠল, করুন, জিজ্ঞেস করার কি আছে? আদ্রিজা বলল, তখন আপনি কিভাবে আমাদের কাছে পৌঁছে গেলেন? কিভাবে জানলেন আমরা ওখানে? না মানে কেউ তো ফোন করেনি আপনাকে, তাই আর কি? আর ওই ছেলে দুটোকে এমনিতেই চলে যেতে দিলেন? মানে কিছু একটা বলতে পারতেন। প্রশ্ন শ্রবণ হতে রুদ্ধর খাবার আটকে গেল গলায়। খুক খুক করে কেসে উঠতে আদ্রিজা এক গ্লাস পানি এগিয়ে দিয়ে সব ভুলে রুদ্ধর পিঠে হাত দলতে শুরু করলো। এতে যেন রুদ্ধর কাশির পরিমাণ দ্বিগুণ বেড়ে গেল। অনেক কষ্টে নিজেকে সামলে জোরে জোরে শ্বাস ফেললো। রুদ্ধকে স্বাভাবিক হতে দেখে আদ্রিজা দূরে সরে কাচুমাচু হয়ে দাঁড়ালো। প্রশ্নের জবাবের আশা রইল। রুদ্ধ বাঁকা চোখে বউয়ের দিকে পলক ফেলে শান্ত স্বরে প্রত্যুত্তর করলো, ওদের কথা বাদ দিন। আর তখন আসলে আব্বুর কাছে কল করে জেনেছিলাম আপনারা ঘুরতে বেরিয়েছিলেন। খুঁজতে খুঁজতে চলে গেছিলাম আর কি। আদ্রিজার মনে পুনরায় প্রশ্ন জাগ্রত হলো, তাদের যাওয়ার কথা তো তার আব্বু জানতো না, তাহলে কিভাবে বললো? নাকি মায়ের থেকে জেনেছিল আব্বু? ভাবনা জাগলেও প্রশ্ন করার ইচ্ছে সাহস কোনোটাই হলো না। রুদ্ধর খাওয়া শেষ হতেই রুদ্ধ নিজে সব গুছিয়ে রাখলো। তারপর দুজন একসাথে রুমে ফিরে এলো। রুমের এক কোনায় ফেলে রাখা টাওয়েলটা দেখতে পেয়ে তা
উঠিয়ে বারান্দায় রেখে এলো। তারপর উঠে এসে বিছানায় শরীর এলিয়ে দিল। ক্লান্ত শরীর একটু শান্তি দেওয়ার তাগিদে রুদ্ধ শুয়ে পড়ল। আদ্রিজার অভ্যাস থাকায় অল্প সময়ের মাঝেই ঘুমের দেশে তলিয়ে গেল। আর রুদ্ধ চোখের উপর হাতের দ্বারা আলো আড়াল করার চেষ্টা চালাতে চালাতে কতক্ষণে সফল হলো সেই জানে। হয়তো ভোর রাতের দিকে ঘুম পড়িয়ে এসে ধরা দিল তার চোখের তারায়। আর এদিকে আজকের সকালে আর ফুপি শাশুড়িকে কথা শোনানোর অবকাশ দিল না আদ্রিজা। দ্রুত ঘুম থেকে উঠে চলে এসেছে নিচে। শাশুড়িদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে দিচ্ছে। তারপরও শঙ্কায় আছে কখন জানি আবার কোন কাজে ভুল ধরে ফেলে। যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে সব ঠিকভাবে করতে পারে। এমন নয় যে সে সবই করতে জানে, এবার এমনও নয় যে কিছুই পারে না। মাকে অনেক কাজে সাহায্য করে দিছে, মাঝে মধ্যে রান্না বান্না করেছে, ফলে কাজ ভালোই পারে সে। দুই শাশুড়িও দেখে দিতে ভুল করছে না। ব্রেকফাস্টের সময় প্রায় আগত। এমন সময় উপর থেকে হঠাৎ উচ্চ আওয়াজে ডেকে উঠল রুদ্ধ। আদ্রিজা, একটু উপরে আসবেন, কিছু কথা ছিল। আর আসার সময় একটা চা করে আনলে ভালো হয়। স্বামীর এমন ডাক পেয়ে আদ্রিজা হকচকিয়ে গেল। সম্মতির আশায় শাশুড়ির পানে তাকাতেই নূর বেগম মিষ্টি এসে বললেন, অনেক কাজ করেছ, যাও এখন শুনে আসো আমার ছেলে কি বলে। সম্মতি পেয়ে আদ্রিজা নিজের হাতে এক কাপ চা বানিয়ে নিয়ে ছুটল উপরে। নতমস্তকে রুমে প্রবেশ করলো। মাথা উচ্চাতেই নিজস্ব পুরুষটাকে চক্ষুগোচর হলো। লোকটা এই সকালে আবার গোসল করেছে। রাতের পরা সাধারণ টি শার্ট আর ট্রাউজার ছেড়ে সেই চিরচারিত শুভ্র পাঞ্জাবিতে নিজেকে আবৃত করেছে। টমাটে বর্ণদেহ এই শুভ্র রঙের লোকটাকে বোধহয় একটু বেশি সুন্দর লাগে, নাকি তার চোখে আজ সুন্দর লাগছে। জবাব না পেলেও মস্তক পুনরায় নমনীত করে নিল। আর একটু এগিয়ে গিয়ে চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে নিচে সরে বলল, আপনার চা। মেয়েটাকে এভাবে মাথা নিচু করে রাখতে দেখে মহা বিরক্ত হলো রুদ্ধ। সকালে উঠে আজ বইয়ের মুখ দেখতে পায়নি, আর এখনো দেখতে ব্যর্থ হচ্ছে। চাটা না নিয়ে আগে রুক্ষ মেজাজের সহিত বলল, আগে নিজের মাথা উপরে তুলুন। সরে গম্ভীর্য ভাব দেখে আদ্রিজা আশ্চর্য চোখে তাকালো। ওই মুখখানা অবলোকন করতে রুদ্ধর গম্ভীর্য এক মুহূর্তে বিনষ্ট হয়ে গেল। হাত বাড়িয়ে চায়ের কাপটা নিয়ে বইয়ের পানে তাকিয়ে থেকে তাতে চুমুক বসালো। স্বামীর এমন তাকানো দেখে আদ্রিজা চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। এবার আর রুদ্ধ কিছুই বলল না। আরেক চুমুক চাপান করে বইয়ের উপর হুকুম জারি করলো, এখন ওই তৈরি হয়ে নিন। তৈরি হয়ে যাবে কেন সে? প্রশ্ন জাগ্রত হতেই অবাক চোখে তাকিয়ে বলল, কেন? রুদ্ধ বলল, কারণ আপনি এখন ভার্সিটিতে যাবেন। তৎক্ষণাৎ স্বামীর থেকে এমন জবাব পেয়ে আদ্রিজার অবাগতার মাত্রা বেড়ে দ্বিগুণ হলো। প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে তাকিয়ে রইল। রুদ্ধ না বলতেই সব যেন বুঝে গেল। চায়ের কাপটা হাতে রেখে দিয়ে আদ্রিজার মুখপানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি চাই আজ থেকে আপনি নিয়মিত ভার্সিটিতে যান, নিয়মিত ক্লাস করে পরীক্ষা দেন। লোকটা সব জেনে এমন আবদার কেন করছে? কি জবাব দিবে এখন? আব্বুও তো কাছে নেই। বড্ড অসহায় মনে হলো নিজেকে। আমতা আমতা করে বলে উঠলো, আমি যেতে চাই না আসলে। রুদ্ধ আর বলার সুযোগ দিল না। দুপা এগিয়ে বইয়ের নিকটে দাঁড়িয়ে নিজের একটা হাত রাখলো মেয়েটার চুলের উপর। শান্ত দৃষ্টি নিক্ষেপ করে শীতল কণ্ঠে বলে উঠলো, কোনো কারণ শুনতে চাই না আমি, শুধু আমার উপর ভরসা রাখুন আর এগিয়ে চলুন। সবকিছু ঠিক করার একটা সুযোগ তো দিন আমাকে। জানি সব আগের মতো ঠিক করা সম্ভব নয়, কিন্তু কথা দিচ্ছি আমি আপনার এই ভয় দূর করে একদিন আপনার মুখে হাসি ঠিক ফুটাবো। অনুরোধ রইল আপনার কাছে, প্লিজ। আদ্রিজা ব্যক্তিগত এমপির বিষয়ে তেমন কিছুই জানে না। এতদিনে শুধু বুঝতে সক্ষম হয়েছে যে লোকটা ভাই বোনের অন্তঃপ্রাণ আর অনেক ব্যক্তিত্ব সম্পন্ন লোক। শোনামুখে শুনেছে লোকটার নাকি প্রচন্ড রাগও আছে। হয়তো থাকাটাও স্বাভাবিক, কিন্তু সেই লোকটাকে তার নিকট তার ওই সুখের জন্য অনুরোধ করতে দেখে চোখ ভরে উঠল। এরপরও কি লোকটাকে ফিরিয়ে দেওয়া সম্ভব? তারপর লোকটা তার স্বামী, অধিকার নিয়ে যা কিছু করতে পারে, তবুও লোকটা তাকে অনুনয় করছে। লোকটা এমন কেন? আদ্রিজার মস্তক স্বাভাবিকভাবেই নিচু হয়ে গেল। উল্টো ঘুরে কাবার্ডের দিকে এগিয়ে গেল। তা দেখতে রুদ্ধর অদর কোনো খুশির ঝিলিক দেখা দিল। হাসি আড়াল করে শান্ত স্বরে ফের নির্দেশ দিল, আপনার জন্য জামাও রাখা আছে, শাড়ির পরিবর্তে জামা পরে গেলে ভালো হয়। ভীতু আদ্রিজা স্বামীর ইচ্ছে বুঝতে একচুল পরিমাণ অসুবিধা হলো না। পছন্দসই এক সেট পোশাক নিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে এলো। ড্রেসিং টেবিলের সম্মুখে আসতেই রুদ্ধ পুনরায় বলল, বেশি সাজার প্রয়োজন নেই, আর শুধু একটা হিজাব পরলেই চলবে। আদ্রিজা টাসকি খেলো এবার। সে কি স্বাস্থ্য নাকি? আর থেকে থেকে এমন নির্দেশনা কেন দিচ্ছে? লোকটা কি তার ভয় এতটুকু বুঝতে পারছে না, নাকি বুঝেও তা আমলে নিচ্ছে না? কোনো মতে মাথা আসছে চুলগুলো বেঁধে নিয়ে একটা হিজাব এনে মাথায় জড়াতে শুরু করলো। আকস্মাৎ কিছু একটা মনে পড়তেই দর্পণের মাঝে স্বামীর পানে তাকিয়ে জোরালো স্বরে বলে উঠলো, কিন্তু আমার বইপত্র তো কিছুই আনা হয়নি। রুদ্ধ বলল, ভার্সিটি পৌঁছাতে পৌঁছাতে সব হাতের কাছে পেয়ে যাবেন। কিভাবে পাবেন? জানতে ইচ্ছা হলেও কিছু জিজ্ঞেস করলো না। স্বামীর নির্দেশনা মোতাবেক তৈরি হতে রুদ্ধ রুম থেকে বেরিয়ে এলো। পিছু পিছু আদ্রিজাও এলো। আদ্রিজাকে নতুন বেশে দেখে সবাই কিছুটা আশ্চর্য হলো। রুদ্ধর মুখে সব শুনতেই স্বাভাবিক হয়ে এলো। দুজন একই সাথে ব্রেকফাস্ট করে শ্বশুর শাশুড়ির সম্মতি নিয়ে স্বামীর সাথে চললো নতুন পথের দিশায়। সময় পেরোতেই ভার্সিটির সম্মুখে এসে উপস্থিত হলো। রুদ্ধ গাড়ি থেকে নেমে দাঁড়ালেও আদ্রিজা ঠাই বসে রইল নিজের স্থানে। রুদ্ধ হতাশ হয়ে নিজে এগিয়ে দরজা খুলে মেয়েটাকে হাত ধরে নিচে নামালো। আদ্রিজা নামতে নিজের মুখ লুকানোর চেষ্টা চালালো, যা চাক্ষুষ হতে রুদ্ধর চোখের চাহনি শক্ত হয়ে উঠলো। যেখানে বাকি মেয়েরা ভার্সিটি এসে হাসি মুখে ঘুরে বেড়ায়, আনন্দ করে, সেখানে এই মেয়েটা মুখ লুকানোর চেষ্টা করছে। এটা যেন রুদ্ধ মেনে নিতে পারলো না। মেয়েটার ধরা হাতের চাপও বৃদ্ধি পেল। হাতে চাপ পড়ায় আদ্রিজা ব্যথায় চোখ তুলে তাকালো। রুদ্ধ বুঝতে পেরে হাতটা ছেড়ে দিল। আদ্রিজা কিছু ভাবারও সময় পেল না। তার পূর্বে সেখানে আরেকটা গাড়ি এসে স্থির হলো। গাড়ি থেকে নাসিম নেমে দাঁড়ালো। ভাবিকে দেখে মিষ্টি এসে সালাম করে সাথে আনা ব্যাগখানা বাড়িয়ে দিল। আদ্রিজা এতক্ষণে
বুঝতে সক্ষম হলো তার ব্যাগ এখানে কিভাবে এলো। আদ্রিজা আলতো হাসার চেষ্টা করে ধন্যবাদ জানালো। রুদ্ধ নাসিমকে আর যেতে দিল না। পুনরায় বউয়ের একটা হাত নিজের আজলায় নিয়ে নাসিমকে সঙ্গে নিয়ে ভার্সিটির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। রুদ্ধ সম্মুখে তাকিয়ে অগ্রসর হতেই বউকে উদ্দেশ্য করে বলল, ব্যাগের ভেতর আপনার ফোনটাও রাখা আছে, দেখে নিয়েন। আদ্রিজা এবার ভারী আশ্চর্য হলো। সে তো লোকটাকে বলেনি যে তার ফোন কাল ও বাড়িতেই রেখে এসেছে, তাহলে লোকটা জানলো কিভাবে? লোকটা কি সর্বজান্তা নাকি? তবে মনে মনে ভালো লাগার রেশ ফুটে উঠলো স্বামীর কাজে। খুশি মনে স্বামীর সাথে পা মিলিয়ে চলতে শুরু করলো।